সাধারণত গুণোত্তর ধারাটা দেখতে আসলে এরকম হতো, মানে ফ্যাক্টোরিয়ালের যদি বলা থাকতো তাহলে এরকম হতো, তাহলে আমাদের যুগ চিহ্নটা থাকতো না, এখানে গুণ চিহ্ন থাকতো। এটাও একটা ধারারই, তাহলে আমরা ফ্লোচার্ট সেম স্ট্রাকচারই ফলো করব, ভিতরের যে মানগুলো তা আমরা পরিবর্তন করব। এখন কিভাবে পরিবর্তন করব তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছি যে প্রথম পদ, তারপর হচ্ছে বৃদ্ধি মানে ইনক্রিমেন্টটা কত করে ধারাটা বৃদ্ধি পেয়েছে, এখানে স্টেটমেন্টেরও কাজ আছে এবং এখানে কন্ডিশনেরও কাজ আছে। তাহলে এতটুক আমাদের ধারার ভিতর থেকে এই তথ্যগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এখানে প্রথম পদ হিসাবে বা এই ইনিশিয়াল ভ্যালু হিসাবে রয়েছে 1, তাহলে আমরা আয়ের মান আমরা 1 ধরতে পারি। আর ইনক্রিমেন্ট যদি চিন্তা করি, এখানে প্রত্যেকটা পদের ব্যবধান দেখতে পাচ্ছি আমি এখানে 1 করে, যেহেতু 1 করে ব্যবধান, তাহলে আমরা ইনক্রিমেন্টটা এমন বলতে পারি যে আই সমান সমান আই প্লাস 1, মানে 1 করে বৃদ্ধি পেয়েছে এটা বলতে পারি। আর এখানে স্টেটমেন্ট আমি সমান্তর ধারার ক্ষেত্রে বলেছিলাম যে স্টেটমেন্ট ছিল আমাদের এস সমান সমান এস প্লাস আই, এরকম ছিল। কিন্তু আজ যেহেতু এটা গুণোত্তর ধারা বলছি, তাহলে আমরা এখানে এস কথাটা ব্যবহার করতে পারবো না, এখানে আমরা এফ ব্যবহার করবো, যেহেতু ওটা একটা ফ্যাক্টোরিয়ালের অঙ্ক। তাহলে আমরা আজকে স্টেটমেন্টে সাজাবো এমনভাবে যে এফ ইকুয়াল এফ গুণ আই, মানে আমাদের এফের মানটা যদি বের করতে হয় তাহলে এই প্রদত্ত এফের মানের সাথে আমাদের আই গুণ করতে হবে। আর এই স্টার চিহ্নের মতনই আমরা এই প্রোগ্রামের গুণগুলো দিয়ে থাকি। আর এখন বাকি রয়েছে শুধু আমাদের শর্তটা হচ্ছে প্রথম পদ এবং শেষ পদের সমন্বয়ে সমান্তর ধারার মতোই। তাহলে প্রথম পদ হচ্ছে এখানে 1, যেটা আমি আই দ্বারা প্রকাশ করেছি, আর এখানে শেষ পদ হচ্ছে আমাদের এন। তাহলে আমি বলতে পারি যে আই লেস দেন অর ইকুয়াল এন, এই হচ্ছে আমার শর্ত। তাহলে একটি পরিবর্তন যদি আমি খেয়াল করি, তাহলে আমাদের এস এর জায়গায় এই পরিবর্তনটা এখানে হয়েছে। তাহলে এই চার্টে আমরা কীভাবে লিখবো, প্রথমে স্টার্টই লিখবো, তারপরে ইনপুট, আমাদের শেষ পদ যা ছিল তাই লিখবো। আর এখানে আয়ের মান, এখানে যেহেতু আমাদের 1, আর আমরা যে কিছুক্ষণ আগেও যে করেছিলাম যে সমান্তর ধারার অঙ্কগুলো, সেখানে কিন্তু একই ছিল, যার জন্য আমরা একই লিখলাম আয়ের মান। এখন হচ্ছে এখানে সাম লেখা যাবে না, কারণ যেহেতু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের জিরোর তেমন ভ্যালু নেই, যার জন্য আমরা এখানে সামের মানটা এখানে চেঞ্জ করে দেব। এখানে লিখবো আমরা এফ মানে ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এফ এর মান আমাদের 1 হতে হবে, কারণ এখানে যদি আমরা জিরো ব্যবহার করি তাহলে জিরোর সাথে আমরা যতটুকুই মান গুণ করি না কেন আমাদের উত্তর 0 হবে, যার জন্য এখানে এফ এর মান আমাদের 1 হবে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই কন্ডিশনের গড় কিন্তু আমাদের সেমই, যে প্রথম পদ এবং শেষ পদের সমন্বয়ে তৈরি করা ছিল, এখানে যা ছিল আমরা তাই লিখে দিলাম। তারপরে বাকি রইল আমাদের দুইটি প্রসেসিংয়ের কাজ, মানে স্টেটমেন্টের কাজটা এবং ইনক্রিমেন্টের কাজটা। স্টেটমেন্ট আমি এখানে লিখে রেখেছি যে এখন আর আমরা এস দিয়ে লিখবো না, স্টেটমেন্টটা আমরা এখন লিখবো এফ এর সমন্বয়ে। তাহলে আমরা লিখবো এফ ইকুয়াল এফ গুণ আই, এই হচ্ছে আমাদের স্টেটমেন্টটা। আর বৃদ্ধি যেহেতু আমাদের এখানে 1 করে পেয়েছে, তাহলে আমরা এখানে লিখবো যে আই ইকুয়াল আই প্লাস 1, আই প্লাস 1, মানে 1 করে বৃদ্ধি পেয়েছে। আর এখানে প্রিন্টের জায়গায় একটু পরিবর্তন আনবো, এখানে প্রিন্ট আর এস দিব না, যেহেতু আমরা এখানে এস এর কোনো কাজই করি না। তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল যেহেতু বের করেছি, তাহলে আমরা এখানে দিব প্রিন্ট এফ, তারপরে আমাদের দিব ইন্ড। এখন কথা হচ্ছে এই শর্তটা যতক্ষণ পর্যন্ত সত্য, আমরা এই দুটি কাজ কন্টিনিউ করে যাব। আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমরা নো কমান্ড পাবো এবং আমাদের প্রিন্ট এফ করে দেবো। এই ছিল মূলত আমাদের যে যদি ফ্যাক্টোরিয়াল কেন্দ্রিক যদি প্রশ্নটা থাকে বা ধারাটা থাকে, তাহলে আমরা কীভাবে সলিউশন করবো। প্রথমে স্টার্ট, তারপর হচ্ছে আমাদের ইনপুট এন মানে শেষ পদ, আয়ের মান হচ্ছে আমাদের এই প্রথম পদটা 1, আর এফ এর মান হচ্ছে 0। অলওয়েজ আমাদের ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এফ এর মান হবে 1। আর এই কন্ডিশন যদি আমাদের সত্য হয় তাহলে আমরা এই দুইটি কাজ করতে পারবো, আর কন্ডিশন যদি মিথ্যে হয় তাহলে আমাদের প্রিন্ট এফ দিয়ে দেবো, এবং সর্বশেষ হচ্ছে ইন্ড। আচ্ছা, তারপরে আমাদের ধারার ফ্লোচার্ট থেকে অ্যালগরিদম তৈরি করা শিখব গুণোত্তর ধারার ক্ষেত্রে। পাশাপাশি আমরা সমান্তর ধারার ক্ষেত্রেও এই অ্যালগরিদমটা সমাধান করব। প্রথমে আমরা চেষ্টা করছি যে এটার গুণোত্তর ধারার যে ফ্লোচার্টটা তা থেকে আমাদের অ্যালগরিদম তৈরি করতে। অ্যালগরিদম মূলত হচ্ছে একটি ধাপ বাই ধাপ বা ধারাবাহিক বর্ণনা, ধাপ বাই ধাপ একটা বর্ণনা। কার বর্ণনা? আমাদের ফ্লোচার্টের বর্ণনা। ফ্লোচার্টটা কিভাবে আমরা তৈরি করলাম, এই একটা ধারাবাহিক বর্ণনাকে আমরা অ্যালগরিদম বলতে পারি। এটা হচ্ছে মূলত জ্যামিতিক চিত্রের সমন্বয়ে একটা ব্যাখ্যা। আর এখন আমরা এই ব্যাখ্যাটাকেই জাস্ট এখন লাইন বাই লাইন আমরা নোট আউট করে দেবো।
তাহলে প্রথমে যেহেতু আমাদের এখানে ছিল স্টার্ট, তাহলে আমাদের প্রথম ধাপে লিখব শুরু করি। শুরু করি প্রথম ধাপে লিখব। তারপরে দ্বিতীয় ধাপে আমি কি করেছি, যে এন এর মান ইনপুট দিয়েছি, যার জন্য লিখব এন এর মান ইনপুট করি। তারপরে দেখতে পাচ্ছি তৃতীয় ধাপে আমি আই এর মান নিয়েছি 1 এবং এফ এর মান নিয়েছি আমি 1। তাহলে এই কাজটা এখানে বলবো যে আই ইকুয়াল 1 এবং এফ ইকুয়াল 1 নেই, এই দুইটি মান আমি নিয়ে এখানে রাখি, সেই অর্থে আমি নেই কথাটা ব্যবহার করেছি। তারপরে হচ্ছে 4 একটা শর্ত ছিল, শর্তটা এরকম ছিল আই লেস দেন অর ইকুয়াল এন, মানে আই এর মানটা আমি এন পর্যন্ত নিতে পারবো, যার জন্য আমি এখানে শর্তটা ব্যাখ্যা স্বরূপ লিখে দিয়েছি যে যদি আই লেস দেন অর ইকুয়াল এই শর্তটি সত্য হয় তাহলে 5 নং এবং 6 নং ধাপ গমন করি। যদি এটা সত্য হয় তাহলে আমি এই দুইটি ধাপের কাজ সম্পূর্ণ করতে পারবো, এজন্য লিখেছি 5 নং এবং 6 নং ধাপ গমন করি। অন্যথায় যদি মিথ্যা হয় তাহলে আমার এই ধাপে আসতে হবে। এটা হচ্ছে আমাদের 7 নং। 1 2 3, এটা হচ্ছে 3 নং, এটা হচ্ছে 4 5 6, এই দুইটা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে এটা অবশ্যই 7। আর অবশেষে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের 8। তাহলে এই দুইটা যদি আমরা এই না করতে পারি তাহলে অবশ্যই আমরা নো কমান্ড পাবো, তাহলে আমাদের প্রিন্ট অ্যাপ হয়ে যাবে, যার জন্য লিখেছি যে 7 নং ধাপ গমন করি। তাহলে আমাদের মেইন যে শর্তটা সেটা কিন্তু আমাদের 4 নং ধাপেই রয়েছে, পুরো ফ্লোচার্টের এই কেন্দ্রটা হচ্ছে আমাদের 4 নং ধাপে। আচ্ছা, তারপরে 5 নং ধাপ, 4 নং ধাপের পরে 5 নং ধাপে কী করছি, আমি এফ এর মানটা নির্ণয় করছি। হ্যাঁ, মূলত মেইন প্রসেসের কাজটা এখানে হয়েছে, যার জন্য আমি লিখেছি 5 নং ধাপে যে এফ ইকুয়াল এফ গুণ আই নির্ণয় করি। মূলত প্রসেসিংয়ের ঘরে যা থাকে তা লিখে শুধু জাস্ট নির্ণয় করে লিখে দিলেই হয়। 6 নং ধাপে আমি ইনক্রিমেন্টটা দেখিয়েছি। ইনক্রিমেন্টটা হচ্ছে এরকম যে আই ইকুয়াল আই প্লাস 1, মানে ধারাটার বৃদ্ধি ছিল 1, মানে প্রত্যেকটা পদের ব্যবধান ছিল 1 করে, যার জন্য আমি 6 নং ধাপে লিখেছি যে আই ইকুয়াল আই প্লাস 1, আই ইকুয়াল 1 করে বৃদ্ধি করি, এবং এই বৃদ্ধি করার পর মানে 1 করে যে আমি বৃদ্ধি করবো, এই বৃদ্ধি করার পরে আমাকে এই বৃদ্ধিকৃত মানটা নিয়ে আমার এই 4 নং ধাপে রাখতে হবে, যার জন্য লিখেছি যে 4 নং ধাপ গমন করি, বৃদ্ধিও করি এবং 4 নং ধাপ গমন করি। বৃদ্ধি করার পর আমি এই মানটা নিয়ে 4 নং ধাপে রাখবো। তারপর হচ্ছে 7 নং ধাপ। 7 নং ধাপে কী করেছি, আমি ফলাফলটা প্রিন্ট করেছি। এখানে যদি লিখতাম যে ফলাফল প্রিন্ট করি তবু হতো, এখানে আসলে আমি কার মানটা প্রিন্ট করেছি, এখানে এফ এর মান লিখলে আমাদের হবে, যার জন্য এখানে লিখেছি যে এফ এর মান প্রিন্ট করি। সর্বশেষ ধাপে এখানে লিখেছি আমি ইন্ট, যার জন্য আমি এখানে লিখে দেবো শেষ করি। তাহলে এই ছিল মূলত আমাদের ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম লেখার সিস্টেমটা। এখন যদি আমাদের এটা সমান্তর ধারা থাকতো, মানে এখানে যোগ চিহ্ন ব্যবহৃত হতো, তাহলে কিভাবে করতাম? তাহলে আহামরি পরিবর্তন করতে হতো না। কোন কোন জায়গায় পরিবর্তনটা করতে হতো আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে আমাদের প্রথম পদ হচ্ছে 1 এবং প্রত্যেকটা পদের ব্যবধান আমি দেখতে পাচ্ছি 2, মানে 2 করে তাদের এই মান বৃদ্ধি পেয়েছে, আর এখানে শেষ পদ হচ্ছে n। তাহলে আমাদের পরিবর্তনটা হচ্ছে এখানে আমাদের এফ এর জায়গায় আমাদের এটা পরিবর্তন করে এস লিখতে হবে, যেহেতু এটা সমান্তর ধারা, মানে প্রত্যেকটার ব্যবধানটা সমান, যার জন্য আমরা এখানে সাম ব্যবহার করব। তাহলে এখানে লিখব এস ইকুয়াল 0, কারণ সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এস এর মান 0ই ব্যবহার করি। আর এই শর্তটা স্বাভাবিকই থাকবে, প্রথম পদ এবং শেষ পদের সমন্বয়, যেহেতু এখানে ফ্যাক্টোরিয়ালটা আমি চেঞ্জ করে দেব, কারণ এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে আমরা এখানে স্টেটমেন্টটা এখন লিখব যে এস সমান সমান এস প্লাস আই, আর ইনক্রিমেন্টটা এখানে যদি 2 করে, এখানে আমরা এই 1 মুছে দিয়ে এখানে লিখে নিব 2। আর এখানে প্রিন্ট আমরা আসলে করব সামের বাই এস এর, সাম লিখলে হবে, এস লিখলে হবে। এই ছিল মূলত আমাদের পরিবর্তনটা, আর এই পরিবর্তন জাস্ট এখানে করে দিলেই হবে, আর বাকি লেখাগুলো আমাদের ঠিকই থাকবে। যেখানে এখানে ছিল স্টার্ট, আমরা লিখবো শুরু করি। এখানে এন এর মান ইনপুট করার কথা বলা হয়েছিল, এখানে আমরা লিখবো যে এন এর মান ইনপুট করি। এখানে দুইটি মান, একটা হচ্ছে আই এর মান আর একটা হচ্ছে এস এর মান। তাহলে এই জায়গায় একটু পরিবর্তন করে আমরা লিখে নিব এখানে এস, যে আই এর মান হচ্ছে আমাদের 1 এবং এস এর মান হচ্ছে 0 নেই। কন্ডিশনটা এরকম যে আই লেস দেন অর ইকুয়াল এন, এটা যদি সত্য হয় তাহলে আমরা 5 নং এবং 6 নং ধাপ গমন করি, এই কাজগুলো সম্পূর্ণ করি। অন্যথায় আমরা 7 নং ধাপ গমন করি। 7 নং ধাপ মানে আমাদের প্রিন্টের কাজটা করতে বলা হয়েছে, মানে ফলাফল প্রিন্ট করতে বলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে 5 নং ধাপে কী করলাম, আমি এস সমান সমান
এস প্লাস আই এর কাজটা করেছি, তাহলে এটা মুছে দিই। এটা মুছে আমি লিখব এস সমান সমান এস প্লাস আই। ইনক্রিমেন্ট যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে, এখানে ইনক্রিমেন্টটা একটু চেঞ্জ হবে, এখানে লিখব আমরা 2। যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে, এখানে আমরা লিখব 2। তাহলে আমাদের প্রত্যেকবারই আয়ের মান কত করে বৃদ্ধি পেয়েছে? 2। তাহলে 2 করে বৃদ্ধি করি এবং 4 নং ধাপ গমন করি। সর্বশেষে এখানে দেখতে পাচ্ছি এই 7 নং ধাপ। 7 নং ধাপে আমরা এফ এর মান প্রিন্ট করছি। এখন আর এফ এর মান বলবো না, এখন বলবো আমরা সাম বা এস। এখানে সাম বা এস লিখলে আমাদের হবে। আর সর্বশেষটি হচ্ছে আমাদের, একদম সর্বশেষটি হচ্ছে শেষ করি। তাহলে গুণোত্তর ধারা বা সমান্তরালের ক্ষেত্রে আহামরি পরিবর্তন নেই, শুধু একটু স্টেটমেন্ট আমাদের পরিবর্তন ছিল। আচ্ছা, এখন যদি তারা পাওয়ার ব্যবহার করতো, এখানে পাওয়ার ব্যবহার করতো, পাওয়ার বলতে আমি বুঝিয়েছি এখানে 3 অথবা 4 অথবা 5 বা 2 যদি ব্যবহার করতো, আমরা ধরে নিই এখানে প্রত্যেকটি উপরে পাওয়ার হিসেবে তারা 5 ব্যবহার করেছে। হ্যাঁ, প্রশ্নে এরকম 5 দেওয়া ছিল, তাহলে আমাদের করণীয় কী হবে? যেহেতু তারা পাওয়ার হিসেবে 5 দিয়েছে, তাহলে আমাদের এই জায়গায় একটু পরিবর্তন আনতে হবে, এই স্টেটমেন্টের জায়গায়। তাহলে স্টেটমেন্টের জায়গায় আমরা এইভাবে লিখব যে এস সমান সমান এস প্লাস, এখানে আমরা পাওয়ার বানান করে লিখব, এবং পাওয়ারটা কত? আসলে পাওয়ারটা তো আয়ের উপরে, এই প্রত্যেকটা পদকে তো আমরা আয় দ্বারা প্রকাশ করেছি না। তাহলে আয়ের উপরে কত হিসেবে আমরা কত ব্যবহার করেছি? 5। তাহলে আমরা এখানে আয়ের পরে ক্ষমা দিয়ে 5 লিখে দেব, তাহলে আমাদের আয়ের উপরে পাওয়ার হিসেবে 5 হয়ে যাবে। আর বৃদ্ধি তো আমাদের সেমই থাকবে। তাহলে শুধু খালি এখানে একটু স্টেটমেন্ট আমরা পরিবর্তন করে দেবো। এই জায়গায় আমরা লিখব জাস্ট যে এস সমান সমান এস প্লাস পাওয়ার লিখে আই ক্ষমা দিয়ে আমরা লিখে নিব 5, যে তারপরে এখানে লিখে নেব যে নির্ণয় করি। এই হচ্ছে মূলত আমাদের যদি পাওয়ার বলা থাকে তাহলে স্টেটমেন্টের পরিবর্তনটা। আর এছাড়া যদি এখানে এই 2 ব্যবহার করা হতো, তাহলে কিন্তু জাস্ট আমরা এখানে 5 মুছে দিয়ে এখানে 2 লিখতাম, তাহলে আমাদের এই ধারার কাজটা হয়ে যেত। তাহলে ধারাকেন্দ্রিক যে সমস্যাগুলো এইভাবেই থাকবে, এর চেয়ে কঠিন থাকার কোনো সম্ভাবনা নেই। আমাদের আরও 2 টপিক বাকি রয়েছে, সেটা হচ্ছে সাধারণ ফ্লোচার্ট, ছোট বড় ফ্লোচার্ট। আমি কিন্তু ধারাবাহিকক্রমে দিয়েছিলাম যে প্রথমে দিয়েছিলাম সাধারণ, তারপরে ছোট বড়, এবং সর্বশেষটি ছিল আমাদের ধারার। আমি ধারার যা আলোচনা ছিল একদম অ্যালগরিদম সহ আমি বুঝিয়ে দিয়েছি ফ্লোচার্টের এই বর্ণনাটা। এখন আমরা সাধারণ ফ্লোচার্টটার আলোচনা করব, একটা বিশদ আকারে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, সাধারণ ফ্লোচার্ট আমাদের কখন হবে? প্রশ্নে এগুলো বলা থাকলে যোগফল, গড়, ক্ষেত্রফল, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এইগুলো বলা থাকলে আমাদের এই সাধারণ ফ্লোচার্টটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এরকম বলা থাকতে পারতো যে এ বি সি, আমাদের প্রশ্নে এরকম বলা থাকতে পারতো যে এ বি সি হচ্ছে আমাদের 3টি সংখ্যা, এ বি সি 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের, এ বি সি 3টি সংখ্যা তার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আমি উভয়ই একসাথে করার চেষ্টা করছি। ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তৈরি করো, এরকম বলা থাকতে পারতো। ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তৈরি করো। তাহলে সাধারণ ফ্লোচার্ট তো আমি অনেক আগেই দিয়েছিলাম যে প্রথমে আমাদের একটা ডিম্বাকার চিত্র হবে, তারপরে হবে আমাদের রম্বস আকৃতির ইনপুটের জন্য, তারপরেটি হচ্ছে একটি প্রসেসিংয়ের পরে আমাদের আউটপুটের জন্য আবার একটি রম্বসের মতন হবে, এবং সর্বশেষটি আবার ডিম্বাকৃতির হবে শেষ করার জন্য। এখানে লিখতে হবে আমাদের স্টার্ট। এখানে কিন্তু ইনপুট হচ্ছে 3টি, যার জন্য স্টার্টের পরে আমাদের ইনপুট হিসাবে নিতে হবে এখানে এ বি এবং সি, এই 3টি মান। এখানে যদি আমাদের এক্স ওয়াই জেড বলা থাকতো, তাহলে আমরা এক্স ওয়াই জেডই নিতাম, যেহেতু 3টি সংখ্যার যোগফল নির্ণয় করতে আমাদের বলা হচ্ছে। যোগফলকে আমরা এস দ্বারা প্রকাশ করি বা সাম দ্বারা প্রকাশ করি, মানে সামেশান। তাহলে আমরা লিখব সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের যুগের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা প্রিন্ট দিব, এখানে লিখব প্রিন্ট সাম, আর সর্বশেষে আমরা এখানে লিখে দেবো ইন্ড। এই ছিল মূলত আমাদের ফ্লোচার্টটি 3টি সংখ্যার যোগফলের। এখন এই ফ্লোচার্ট দেখে আমরা অ্যালগরিদমটা করে নেব। প্রশ্নে যদি আমাদের শুধু অ্যালগরিদম বলে, আমরা চেষ্টা করব ফ্লোচার্টটাই অঙ্কন করে নিতে, কারণ ফ্লোচার্ট থেকে আমাদের অ্যালগরিদমটা তৈরি করতে খুবই সহজ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা এই জ্যামিতিক চিহ্ন ব্যবহার করেছি 5টি, তাহলে আমরা 5টি ধাপে এখানে অ্যালগরিদম অঙ্কন করব। প্রথম ধাপটি, তাহলে প্রথমে আমরা লিখলাম, শুরু করি।
তারপরে দ্বিতীয় ধাপে লিখলাম যে এ বি সি এর মান ইনপুট করি। তৃতীয় ধাপে ছিল আমাদের মেইন প্রসেসের কাজটা, মানে যোগফলের কাজটা। তাহলে এখানে যা ছিল আমরা তাই লিখে নিব, জাস্ট করে লিখে দেবো নির্ণয় করি। তাহলে সাম সমান সমান এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি। তারপরে হচ্ছে প্রিন্টের কাজটা, মানে ফলাফল প্রদর্শনের কাজ। তাহলে প্রিন্টে আমি কার ফলাফল প্রদর্শন করলাম? সাম। তাহলে এরকম সামের মান প্রিন্ট করি অথবা ফলাফল প্রিন্ট করি, এতটুকু লিখলে আমাদের হতো। আর এখানে যদি ইন আমরা লিখবো শেষ করি। তাহলে 5টা ধাপের সমন্বয়ে আমরা 3টি সংখ্যার যোগফলের কাজটা করে নিচ্ছি। এখন যদি প্রশ্নে 3টি সংখ্যা না, যদি বলা থাকতো 2টি সংখ্যা, তাহলে আমরা ধরে নিতাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের এ এবং আমাদের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বি। তাহলে আমাদের ইনপুট একটা কমে যেত, তাহলে হতো এরকম। আর এই জায়গায় জাস্ট খালি আমাদের এতটুকু পরিবর্তন হতো, আর সবগুলো আমাদের ঠিক থাকতো যোগফলের ক্ষেত্রে। এখন তারা বর্ধিত করে তারা 4টা সংখ্যাও দিতে পারতো, যে এ বি সি ডি এমনভাবেও তারা বলে দিতে পারতো। আমাদের সেম প্রসেসে অ্যাপ্লাই করবো, শুধু খালি একটু ইনপুটের আমাদের একটু পরিবর্তন হবে আর কি। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব গড় নির্ণয় করতে। 3টি সংখ্যার গড় নির্ণয় করতে আমাদের চেষ্টা করব। এখন 3টি সংখ্যার গড় নির্ণয় করতে হলে আমাদের জানতে হবে যে আসলে গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি। গড়কে আমরা এ দ্বারা প্রকাশ করি, কারণ আমরা অ্যাভারেজ বলতে গড়কে বুঝি। তাহলে 3টি সংখ্যায় যেহেতু, তো আমরা আবার ইনপুট হিসাবে নিলাম এ বি সি। যেহেতু এখন আমরা গড় নির্ণয় করব, তাহলে অবশ্যই এখানে বানান করে আমরা লিখে নিব অ্যাভারেজ। এবং এই অ্যাভারেজটা আমরা কীভাবে নির্ণয় করছি, যে এ বি এবং সি যোগ করছি আর এখানে 3 দ্বারা ভাগ করছি। এই হচ্ছে আমাদের অ্যাভারেজ নির্ণয়ের কাজ। আর প্রিন্টে আমরা এখন আর সাম লিখবো না, কারণ যেহেতু আমাদের গড়ের কাজটা করছি। তাহলে আমরা এখানে প্রিন্ট অ্যাভারেজ লিখে দেবো, প্রিন্ট অ্যাভারেজ। আর ইন্ট যা ছিল তাই থাকবে। এখন তাহলে অ্যালগরিদমে কতটুকু পরিবর্তন হবে, এখানে স্টার্ট আমরা লিখবো শুরু করি। তারপরে এ বি সি এর মান ইনপুট করি, লিখলাম এ বি সি এর মান ইনপুট করি। আর অ্যাভারেজ যেহেতু এখন আর এই সাম কথাটা থাকবে না, তাহলে এটা মুছে আমরা এখানে লিখে নেব অ্যাভারেজ। এখানে লিখবো আমরা অ্যাভারেজ ইকুয়াল, আমরা অ্যাভারেজটা কীভাবে নির্ণয় করেছি, 3টা বর্ণ যোগ করেছি এবং এটাকে 3 দ্বারা ভাগ করে দিয়েছি। জাস্ট পরে লিখে নিব যে নির্ণয় করি। আর এই জায়গায় লিখব অ্যাভারেজের মান আমরা প্রিন্ট করি, এভাবে লিখব যে অ্যাভারেজ এর মান প্রিন্ট করি আর সর্বশেষে শেষ করি। তাহলে এই ছিল মূলত আমাদের এই 3টি সংখ্যার গড় নির্ণয়। যদি 2টি সংখ্যা বলতো, জাস্ট আমাদের একটা ইনপুট কমিয়ে দিতাম। আচ্ছা, তারপরে আমরা ট্রাই করব যে ক্ষেত্রফল নির্ণয় করার। এটা ত্রিভুজ হোক বা আয়তকার হোক বা এই অন্যান্য ত্রিভুজ হোক, বিষমবাহু বা সমবাহু ত্রিভুজই হোক না কেন, আমাদের ক্ষেত্রফল কেন্দ্রিক যে সমস্যাগুলা, তার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আলোচনা করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটি গাণিতিক সূত্র জানতে হবে, যেটা আমাদের ক্লাস 9-10 আমরা শিখেছিলাম, যে আমাদের হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, মানে ভূমি আর গুণ আমাদের এই উচ্চতা গুণে থাকবে, আর এর প্রথম দিকে আমাদের এই হাফ থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের এই ত্রিভুজের সূত্রটি। আমি এই দিক দিয়ে একটা ত্রিভুজের চিত্র অঙ্কন করে রেখেছি। প্রশ্নে এরকম বলা থাকতে পারে যে উদ্দীপকে প্রদত্ত চিত্রটির ক্ষেত্রফলের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তৈরি করো। তাহলে ফ্লোচার্ট আমাদের সাধারণ ফ্লোচার্ট অঙ্কন করে দেবো। প্রথমে আমরা লিখে নিব স্টার্ট, এবং দ্বিতীয়তে আমরা লিখে নিব ইনপুট বি এবং এইচ। বিতে আমি বুঝিয়েছি ভূমি এবং এইচতে বুঝিয়েছি এখানে উচ্চতাকে, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি বাহুর মানই সমান থাকে, যার জন্য আমাদের একটি বাহুর মান হলেই হয়, বা মানে শুধু ভূমির মানটা হলেই হয়, আর উচ্চতার মানটা আমাদের প্রয়োজন পড়ে, যার জন্য আমি এখানে সূত্রটা একদম লিখে রেখেছি। তাহলে 2টা মান আমাদের ইম্পর্টেন্ট, যার জন্য এখানে ইনপুটে আমি লিখেছি বি এবং এইচ। আর এই ছিল মূলত আমাদের মেইন প্রসেসের কাজটা, মানে ক্ষেত্রফল নির্ণয়ের কাজটা। ক্ষেত্রফলকে আমরা ইংলিশে এরিয়া দ্বারা প্রকাশ করি, যার জন্য লিখেছি এরিয়া সমান সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ। পুরো সূত্রটা লিখে নিয়েছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আর প্রিন্টে আমি লিখে রেখেছি যে এরিয়া, কারণ আমি যেহেতু ক্ষেত্রফলটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। আর সর্বশেষে লিখে দিলাম আমি ইন্ড। এখানে 5টা স্টেপে যেহেতু আমরা ফ্লোচার্টটা অঙ্কন করলাম, এই 5টা স্টেপেই আমি এখানে বর্ণনা স্বরূপ লিখে দেবো, তাহলে আমার অ্যালগরিদমটা হয়ে যাচ্ছে। এখানে ছিল স্টার্ট, তাহলে এখানে আমরা প্রথম ধাপে লিখবো শুরু করি। দ্বিতীয় ধাপে লিখবো বি এবং এইচ এর মান ইনপুট করি। তৃতীয় ধাপে এখানে যা ছিল তাই লিখবো, জাস্ট খালি শেষ দিকে লিখে নেব যে নির্ণয় করি। তারপরে হচ্ছে চতুর্থ ধাপে আমি ফলাফলটা প্রিন্ট করতে যাচ্ছি ক্ষেত্রফলের, যার জন্য লিখেছি যে এরিয়া এর মান প্রিন্ট করি, অথবা শুধু এখানে যদি লিখতাম যে ফলাফল প্রিন্ট করি, তো তাহলে আমাদেরও
হতো। সর্বশেষে যেহেতু এখানে ইন লিখেছি, এখানে লিখে দেবো যে শেষ করি। তাহলে এইভাবে মূলত আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা ট্রাই করব, যদি বিষমবাহু বলা থাকে প্রশ্নে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, যদি এই চিত্রটাই দেওয়া থাকে, যদি একটু চেঞ্জ করে এখানে বলে দেয় যে এখানে একটা বাহু হচ্ছে এ, আরেকটা বাহু হচ্ছে বি এবং আরেকটি হচ্ছে সি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা আমরা কিভাবে করব।